বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের পর্বে স্বাগতম। আজ ৩০ জুন ২০২৬। এই তারিখটা শুধু একটা দিন নয়, এটা একটা অপেক্ষার শেষ মুহূর্ত। ১১ বছর, ১৩২ মাস, ৪,০২৫টা দিন। এই দীর্ঘ পথ পেরিয়ে বাংলাদেশের ২২ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী আজ দাঁড়িয়ে আছেন একটা প্রশ্নের সামনে। কাল থেকে কি সত্যিই কিছু বদলাবে? আজকের পর্বটা অন্যরকম হবে। এখানে শুধু ঘোষণা থাকবে না, শুধু সংখ্যা থাকবে না, থাকবে ইতিহাস, থাকবে অর্থনীতির গভীর বিশ্লেষণ, থাকবে মানুষের জীবনের সেই কথাগুলো যা কোনো সরকারি নথিতে লেখা নেই, কিন্তু প্রতিটি ঘরে প্রতিদিন ঘটছে। আর থাকবে এমন কিছু প্রশ্ন যেগুলোর উত্তর সরকার এখনো দেয়নি, কিন্তু দেওয়া উচিত। এটা একটা দীর্ঘ পর্ব, কারণ ২২ লাখ মানুষের ১১ বছরের গল্প বলতে সময় লাগে। প্রস্তুত তো? চলুন। প্রথম পর্ব, আজকের সত্যিকারের ছবি। কি হচ্ছে, কি হয়নি, কি হবে। সামাজিক মাধ্যমে গত কয়েক সপ্তাহে এই বিষয়ে এতটাই বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে যে অনেক কর্মচারী আজ জানেনই না আসলে কি ঘটছে। কেউ বলছেন গ্যাজেট আজই আসবে, কেউ বলছেন পুরোটা জুলাইতে পাওয়া যাবে, কেউ বলছেন সব বাতিল হয়ে গেছে। এই বিভ্রান্তির মধ্যে আজ একটা পরিষ্কার ছবি তুলে ধরা দরকার, যা নিশ্চিত অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। নবম পে স্কেল আসছে। ২০২৬ থেকে ২৭ অর্থ বছরের বাজেটে এর জন্য ৩৫,০০০ কোটি টাকার বিশেষ থোক বরাদ্দ রাখা হয়েছে। ১ জুলাই থেকে কার্যকর ধরা হবে। গ্যাজেট পড়ে আসলেও সেদিন থেকে বকেয়া দেওয়া হবে, যা এখনও নড়াচড়া করছে। গ্যাজেট ঠিক কোনোদিন আসবে তা নিশ্চিত নয়। প্রথমে জুনে আসার কথা ছিল, এখন জুলাইয়ের মাঝামাঝির কথা শোনা যাচ্ছে। ৩ ধাপের পরিকল্পনা থেকে সচিব কমিটি ২ ধাপের দিকে সরে আসছে বলে সূত্র জানাচ্ছে। ইনক্রিমেন্ট ফিক্সেশনের ফর্মুলা এখনও প্রকাশিত হয়নি। ভাতাগুলো কখন বাড়বে সেটাও স্পষ্ট নয়, যা সম্পূর্ণ মিথ্যা। সামাজিক মাধ্যমে ঘুরে বেড়ানো গ্রেড ধরে বেতনের নির্দিষ্ট তালিকা, গেজেট আজই আসছে ধরনের ঘোষণা, পে স্কেল বাতিল হয়ে গেছে ধরনের গুজব। এগুলো থেকে সতর্ক থাকুন এবং নিজের পরিচিতদেরও সতর্ক করুন। এটুকু পরিষ্কার করে এখন আমরা গভীরে যাব, কারণ শুধু কি হচ্ছে জানলেই চলে না, কেন হচ্ছে আর কিভাবে হচ্ছে সেটাও বোঝা দরকার। দ্বিতীয় পর্ব, ৫০ বছরের পথ, স্বাধীনতা থেকে আজ পর্যন্ত বেতনের ইতিহাস। বাংলাদেশে বেতন কাঠামোর ইতিহাস আসলে এই দেশটার অর্থনৈতিক সংগ্রামের দর্পণ। ১৯৭৩ সাল, মাত্র ২ বছর আগে দেশ স্বাধীন হয়েছে। চারদিকে যুদ্ধের ক্ষত, অর্থনীতি ভঙ্গুর। সেই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে বঙ্গবন্ধু সরকার প্রথম জাতীয় বেতন কাঠামো তৈরি করে। সেটা পরিপূর্ণ ছিল না, কিন্তু শুরু ছিল। ১৯৭৭, ১৯৮৩, ১৯৮৭, ১৯৯১, ১৯৯৭, ২০০৫ প্রতিটি পে স্কেল এসেছে একটা লড়াইয়ের মধ্য দিয়ে। প্রতিটির পেছনে আছে কর্মচারীদের আন্দোলন, রাস্তায় নামা, দাবিপত্র, কান্না। ১৯৯৭ সালে ষষ্ঠ পে স্কেলের সময় কর্মচারীরা কয়েকদিনের কর্মবিরতি পালন করেছিলেন। ২০০৫ সালের সপ্তম পে স্কেলে মূল্যস্ফীতির চাপ এতটাই তীব্র হয়েছিল যে ৩ বছরের মধ্যে বিশেষ ভাতা দিতে হয়েছিল। ২০১৫ সালে অষ্টম পে স্কেল এসেছিল তীব্র চাপের মধ্যে। তখনও কর্মচারীরা খুশি ছিলেন না, বলেছিলেন যা দেওয়া হয়েছে তা প্রয়োজনের তুলনায় কম। আর এখন ২০২৬, নবম পে স্কেল, ১১ বছরের বিরতি, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ। প্রশ্ন হলো, এই ১১ বছরের বিরতি কি শুধু অবহেলার কারণে? না, মহামারী এসেছিল, যুদ্ধের কারণে বৈশ্বিক মূল্যস্ফীতির ঢেউ এসেছিল, রাজনৈতিক পট পরিবর্তন হয়েছিল। কিন্তু এসব কারণ মিলিয়েও একটা প্রশ্ন থেকে যায়, কর্মচারীদের কষ্টের দায় কি এই কারণগুলো নিতে পারে? ইতিহাস বলে পারে না। তৃতীয় পর্ব, মূল্যস্ফীতির নিষ্ঠুর গণিত। আপনি কতটুকু হারিয়েছেন এখন একটু থামুন এবং এই সংখ্যাগুলো মনোযোগ দিয়ে দেখুন, কারণ এটা না বুঝলে পে স্কেলের প্রয়োজনীয়তাটা অনুভব করা যাবে না। ২০১৫ থেকে ২০২৬, এই ১১ বছরে বাংলাদেশে বার্ষিক মূল্যস্ফীতির হার ছিল গড়ে ৬ থেকে ১০% মধ্যে। বিশেষত ২০২২ থেকে ২৩ সালে এটি ৯ থেকে ১১% পৌঁছে গিয়েছিল। সামগ্রিক হিসাবে ১১ বছরে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০০ থেকে ১১৫%-এর কাছাকাছি। এর মানে ২০১৫ সালে আপনি ১০০ টাকায় যা কিনতেন, আজ তা কিনতে ২০০ থেকে ২১৫ টাকা লাগে। এদিকে একজন কর্মচারীর বেতন বার্ষিক ৫% ইনক্রিমেন্ট দিয়ে ১১ বছরে বেড়েছে ৫০ থেকে ৬০%-এর মতো।
হিসাবটা নিজেই বলছে। বেতন বেড়েছে 60%, জিনিসের দাম বেড়েছে 100%-এর বেশি। অর্থাৎ প্রকৃত ক্রয় ক্ষমতা প্রায় অর্ধেক হয়ে গেছে। এটা অদক্ষতার সমস্যা নয়, এটা একটা নির্মম গাণিতিক বাস্তবতা। আর এই বাস্তবতার ভার বহন করছেন 22 লাখ মানুষ, প্রতিটি মাস, প্রতিটি সপ্তাহ, প্রতিটি দিন। চতুর্থ পর্ব, 5টি ঘরের ভেতরে বাংলাদেশের 5টি বাস্তব চিত্র। নীতি আলোচনায় মানুষ হারিয়ে যায়। আমরা আজ 5টি ঘরে ঢুকব। এই মানুষগুলো কাল্পনিক, কিন্তু তাদের পরিস্থিতি সম্পূর্ণ বাস্তব। ঘর 1, নীলফামারীর হাসিনা বেগম। ভোর 5:30। হাসিনা বেগমের ঘুম ভাঙে অ্যালার্মে নয়, মাথার ভেতরের হিসাবের চাপে। বয়স 42, 13 বছর ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াচ্ছেন। মূল বেতন 13,000, সব মিলিয়ে 22 থেকে 23,000। তিনি সিএনজিতে স্কুলে যান না, কারণ সিএনজি ভাড়া দিতে গেলে মাস শেষে আরও টানাটানি পড়বে। তাই 3.5 কিলোমিটার পথ হেঁটে যান, শীতে কুয়াশায়, বর্ষায় বৃষ্টিতে। তার বড় মেয়ে এবার এসএসসি পাশ করেছে। মেয়েটা মেধাবী, ভালো কলেজে পড়তে চায়, কিন্তু ভালো কলেজের খরচ, কোচিংয়ের খরচ এইসব জোগাড় করার টাকা নেই। রাতে যখন ঘুমানোর আগে মেয়ের ভবিষ্যতের কথা ভাবেন, বুকের ভেতর একটা কষ্ট জমে থাকে। তিনি 15 বছর দেশের শিশুদের স্বপ্ন গড়েছেন, নিজের মেয়ের স্বপ্ন গড়ার টাকা নেই। ঘর 2, কিশোরগঞ্জের করিম সাহেব। করিম সাহেবের হেবের বয়স 45, 20 বছরের উপজেলা স্বাস্থ্যকর্মী। বর্ষায় হাঁটু সমান পানিতে হেঁটে প্রত্যন্ত গ্রামে টিকা পৌঁছে দেন। ডেঙ্গুর মৌসুমে টানা 3-4 দিন ঘরে না ফিরেও থাকেন। মূল বেতন 16,000, সব মিলিয়ে 28 থেকে 30,000। 3 সন্তান। বড় ছেলে সায়েন্সে পড়ে, মেডিকেলে ভর্তির স্বপ্ন আছে। ছেলে জানে না, বাবার পক্ষে বেসরকারি মেডিকেলের 5 থেকে 7 লাখ টাকা ভর্তি খরচ মেটানো প্রায় অসম্ভব। কারিম সাহেব একদিন বলেছিলেন একটা কথা, যেটা বলার সময় তার গলা কেঁপেছিল। আমি মানুষকে বাঁচাই, কিন্তু নিজের ছেলের ভবিষ্যৎ বাঁচাতে পারি না। ঘর 3, ঢাকার সালমানের বয়স 27। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে পাশ করেছিলেন। পরিবার, সমাজ, সবার প্রত্যাশা ছিল বিসিএস দেবেন। তিনি দিলেন, পাশও করলেন। কিন্তু চাকরিতে যোগ দেওয়ার আগে একটা বহুজাতিক কোম্পানি থেকে অফার এসেছিল 60,000 টাকা শুরুতে। বাবা বললেন সরকারি চাকরিতে যেতে। গেলেন। প্রথম মাসে হাতে পেলেন 22,000 টাকা। ঢাকায় বাসা ভাড়া 12,000। বাকি 10,000-এ মাস চালানো প্রায় অসম্ভব। তার বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা এখন ফ্ল্যাট কিনছেন, গাড়ি কিনছেন। সালমান এখনও ভাড়া বাসায় একা এক ঘরে থাকেন। রাতে একা বসে মাঝে মাঝে ভাবেন, দেশের সেবা করতে এসে কি ঠকে গেলাম। ঘর 4, ময়মনসিংহের রহিমা বেগম। রহিমা বেগমের বয়স 70, 30 বছর সরকারি হাসপাতালে নার্স ছিলেন। অসংখ্য মানুষের জন্মের সময় পাশে ছিলেন, মৃত্যুর সময়ও ছিলেন। 2017 সালে অবসর নিয়েছেন। মাসে পেনশন পান 14,000 টাকা। ডায়াবেটিস আর উচ্চ রক্তচাপের ওষুধের খরচ প্রতি মাসে 5,000। বাকি 9,000-এর সংসার চালান, ছেলে সাহায্য করে। কিন্তু রহিমা বেগমের মনে একটা লজ্জা আছে। সারা জীবন নিজে মানুষকে সাহায্য করেছেন, এখন ছেলের কাছে হাত পাততে হয়। বৃদ্ধ বয়সে তার একটাই প্রার্থনা, যাতে অসুস্থ হয়ে কারো বোঝা না হতে হয়। ঘর 5, রাজশাহীর শফিকুলের বয়স 36, 8 বছর ধরে পুলিশে কনস্টেবল। ঈদের রাতে ডিউটি করেন, মাঝরাতে অপরাধী ধরতে যান, কখনো কখনো জীবনের ঝুঁকিও নেন। মূল বেতন 11,000, সব মিলিয়ে 20,000-এর কাছাকাছি। বৃদ্ধ মা, স্ত্রী আর 2 সন্তান নিয়ে সংসার। শফিকুল বলেন, মানুষ আমাকে দেখে রাস্তা ছেড়ে দেয়, সম্মান দেয়, কিন্তু মাসের শেষে আমি নিজেই পথ খুঁজে পাই না। এই 5 জন আলাদা জেলার, আলাদা পেশার, আলাদা বয়সের মানুষ, কিন্তু তাদের কষ্টের ভাষা একটাই। নবম পে স্কেল এই প্রতিটি ঘরে একটু আলো জ্বালাতে পারে, শর্ত একটাই, সঠিক সময়ে সঠিকভাবে বাস্তবায়ন। পঞ্চম পর্ব, প্রস্তাবিত কাঠামো, সংখ্যার ভেতরে লুকানো গল্প। এখন সংখ্যায় আসা যাক, তবে শুধু সংখ্যা পড়ব না, সংখ্যার ভেতরের গল্পটাও পড়ব। বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সবচেয়ে নিচের 20 গ্রেডে মূল বেতন 8,250 থেকে বেড়ে প্রায় 20,000 হওয়ার প্রস্তাব। বৃদ্ধির হার 140% বেশি। সর্বোচ্চ প্রথম গ্রেডে 78,000 থেকে 1,60,000, বৃদ্ধির হার প্রায় 105%। এই দুটো সংখ্যা পাশাপাশি রাখলে একটা নীতির ছবি স্পষ্ট হয়। নিচের গ্রেডে বৃদ্ধির হার বেশি, উপরে কম। এটাকে বলে প্রগতিশীল বেতন কাঠামো। যারা সবচেয়ে কষ্টে,
তারাই সবচেয়ে বেশি পাচ্ছেন। কিন্তু এখানেই একটা সৎ প্রশ্ন করা দরকার। ৮,০০০ থেকে ২০,০০০ শুনতে বিশাল বৃদ্ধি মনে হয়, কিন্তু ২০,০০০ টাকায় আজ ঢাকায় কি একটা পরিবার চলে? বাসা ভাড়া ১২,০০০ হলে বাকি থাকে মাত্র ৮,০০০, তাতে বাজার চলে না। তাহলে কি এই পে স্কেল যথেষ্ট? এটা একটা কঠিন প্রশ্ন। সৎ উত্তর হলো, এটা আগের চেয়ে ভালো, কিন্তু আদর্শ নয়। এটা একটা শুরু, শেষ নয়। ষষ্ঠ পর্ব, ৩ ধাপ থেকে ২ ধাপ, পরিবর্তনের পেছনের গল্প। প্রথমে পরিকল্পনা ছিল ৩ ধাপে বাস্তবায়ন। প্রথম ধাপে ১ জুলাই থেকে ৫০% মূল বেতন, দ্বিতীয় ধাপে ২০২৭ থেকে ২৮ থেকে বাকি ৫০%, তৃতীয় ধাপে ২০২৮ থেকে ২৯ থেকে সব ভাতাসহ পূর্ণ বাস্তবায়ন। এখন সচিব কমিটি ২ ধাপের কথা ভাবছে। কেন পরিবর্তন? কারণ কর্মচারী সংগঠনগুলোর তীব্র আপত্তি। তাদের যুক্তি, অনেক কর্মচারীর বয়স ৫০-এর বেশি। ৩ ধাপ মানে ৩ বছর পর পুরোটা পাওয়া। ততদিনে অনেকেই অবসরে যাবেন। জীবদশায় পূর্ণ পে স্কেলের সুবিধা পাবেন না। এ যুক্তি মানবিকভাবে অকাট্য, কিন্তু ২ ধাপে গেলে দ্বিতীয় ধাপে একসঙ্গে বড় অঙ্কের বেতন ছাড় দিতে হবে, যা বাজেটের জন্য চাপ। এই দ্বন্দ্বটার মীমাংসা গেজেটেই হবে। সপ্তম পর্ব, বাজেটের গভীরে। ৩৫,০০০ কোটি টাকা কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে? এই প্রশ্নটা কম মানুষ করেন, কিন্তু করা উচিত। ২০২৬ থেকে ২৭ অর্থবছরের বাজেটের মোট আকার প্রায় ৭,৮০,০০০ থেকে ৮ লাখ কোটি টাকার কাছাকাছি। এই বাজেটের একটা বড় অংশ যায় ঋণের সুদ পরিশোধে, ভর্তুকিতে, সামাজিক নিরাপত্তায় এবং উন্নয়ন প্রকল্পে। এর মধ্যে ৩৫,০০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ মানে কোথাও না কোথাও চাপ পড়বে। হয় বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে কিছু প্রকল্প পিছিয়ে যাবে, নয়তো বৈদেশিক ঋণের নির্ভরতা কিছুটা বাড়বে। এই সমীকরণটা বোঝা জরুরি, কারণ সরকার যখন বলছে সামর্থ্য অনুযায়ী দিচ্ছি, সেটা অনেকটাই সত্য। বাংলাদেশের কর জিডিপি অনুপাত এখনও দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম কম, মানে সরকারের আয় সীমিত। কিন্তু এই সত্যটা মানলেও আরেকটা সত্য মানতে হবে, সীমিত আয়ের মধ্যেও অগ্রাধিকার নির্ধারণ হয়। যদি সত্যি মানুষই অগ্রাধিকার হয়, তাহলে পে স্কেলের টাকাটা বের করা যায়। অষ্টম পর্ব, পেনশনভোগীদের নীরব কষ্ট নয়, লাখের বেশি মানুষ। বয়স হয়েছে, শরীর দুর্বল হয়েছে, কণ্ঠ ক্ষীণ হয়েছে। তারা রাস্তায় আন্দোলন করতে পারেন না, সামাজিক মাধ্যমে পোস্ট দিতে পারেন না। তারা শুধু অপেক্ষা করেন। এই মানুষগুলো একসময় রাষ্ট্রের জন্য তাদের সবচেয়ে ভালো বছরগুলো দিয়েছেন। এখন বৃদ্ধ বয়সে ওষুধের টাকা মেটাতে পারছেন না। আলোচনায় আছে ২০,০০০ টাকার নিচে পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন দ্বিগুণ করার প্রস্তাব বিবেচনায় আছে। এটা যদি সত্যি হয়, তাহলে এটি হবে নবম পে স্কেলের সবচেয়ে মানবিক সিদ্ধান্ত। তবে চূড়ান্ত কিছু গেজেটের আগে বলা যাচ্ছে না। নবম পর্ব, কর্মচারী সংগঠনের পুরনো দাবি, যা হারিয়ে গেছে, যা ফেরত চাওয়া হচ্ছে। শুধু বেতন বৃদ্ধি নয়, কর্মচারী সংগঠনগুলোর এমন কিছু দাবি আছে যা প্রায় মূলধারার আলোচনায় হারিয়ে যায়। টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের দাবি দীর্ঘদিনের। একসময় নির্দিষ্ট বছর চাকরি পূর্ণ হলে পদোন্নতি না পেলেও স্বয়ংক্রিয়ভাবে বেতনের উপরের ধাপে যাওয়া যেত। অষ্টম পে স্কেলে এই সুবিধা তুলে নেওয়া হয়েছিল। এটা ফেরত পেলে দীর্ঘ সেবার একটা বাস্তব স্বীকৃতি তৈরি হয়। পেনশন গ্র্যাচুইটির হার পুনর্নির্ধারণ ও ১০০% পেনশন নিশ্চিত করার দাবিও পুরনো। এই দাবিগুলো জনপ্রশাসন মন্ত্রণালয় হয়ে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জানুয়ারি থেকে বকেয়ার দাবি এখনো সরকার মানেনি। এই দাবিগুলো গ্যাজেটে কতটা প্রতিফলিত হবে সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। দশম পর্ব, দুর্নীতির শিকরে একটা কুঠার। বাংলাদেশে দুর্নীতি নিয়ে অনেক কথা হয়, কিন্তু একটা বিষয় নিয়ে সরাসরি কম কথা হয়, সেটা হলো অপর্যাপ্ত বেতন এবং দুর্নীতির সরাসরি সম্পর্ক। একটা বাস্তব পরিস্থিতি ভাবুন, একজন কর্মচারী ২০,০০০ টাকা বেতন পাচ্ছেন, বাসা ভাড়া ১২,০০০, বাকি ৮,০০০-এ পরিবার চালাচ্ছেন। সন্তান অসুস্থ, ওষুধ দরকার। এই মুহূর্তে কেউ যদি বলে এই কাজটা একটু তাড়াতাড়ি করে দিন, ৫,০০০ টাকা আছে, তিনি কি প্রলোভন এড়াতে পারবেন? অনেকে পারেন। সততা, বিবেক, ধর্মীয় অনুভূতি, এই মূল্যবোধগুলো মানুষকে সৎ রাখে, কিন্তু সবাই সবসময় পারেন না। আর্থিক চাপ যখন চরম হয়, তখন বিবেকের ভয়েস দুর্বল হয়ে আসে। এটা শুধু সেই মানুষটার দোষ নয়, এটা একটা সিস্টেমের ব্যর্থতাও।
সিঙ্গাপুর, ডেনমার্ক, নিউজিল্যান্ড পৃথিবীর সবচেয়ে কম দুর্নীতির দেশগুলোতে সরকারি বেতন বাজারের সঙ্গে প্রতিযোগিতামূলক। সেখানে কর্মচারীরা জানেন এই চাকরি হারালে এই বেতন পাবেন না, তাই ঝুঁকি নেন না। নবম পে স্কেল দুর্নীতির সব কারণ দূর করবে না, কিন্তু আর্থিক চাপ থেকে সৃষ্ট দুর্নীতি কমাতে পারবে। এটাও একটা বড় পরিবর্তন। যে কোনো নতুন আপডেট পেলেই আমরা আপনাদের জানাবো। চ্যানেলে সাবস্ক্রাইব করুন, বেলটি প্রেস করে রাখুন। এই ভিডিওটি আপনার চেনা সকল সরকারি কর্মচারীর সঙ্গে শেয়ার করুন, কারণ সঠিক তথ্য তাদেরও অধিকার। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।